সম্প্রতি প্রথম আলোকে নাকি জামাতের দায়িত্বশীল একটা সূত্র জানিয়েছে যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতে ইসলামীর দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী। আমি এটা পড়ে শোনালাম প্রথম আলোর রিপোর্ট যা বলছে সেটার উপর। সেটার উপর ভিত্তি করে। তো এখন এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই কিন্তু আ সর্বস্তরে একটা ব্যাপক আলোচনা শুরু হলো। যে জামাত কি ক্ষমা চাইছে ৭১ এ তাদের ভূমিকা নিয়ে? কেউ তো আবার খুব খুশি হয়ে গেলেন যে অতীত ঘেঁটে আর কি হবে? জামাত তো বোধহয় শুধরে গেল। আ চলো আমরা সবাই অতীত ভুলে গিয়ে জামাতকে ক্ষমা করে দেই। এইসব আরকি। তো পরে আমরা যেটা জানলাম আ সেটা হচ্ছে জামাতের যেটা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ, যেটা কেন্দ্রীয় মজলিস শুরা, সেখানকার একাধিক সভায় নাকি ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে নাকি এই বিষয়ে সবাই একমত না হওয়ায় কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এখন দর্শক আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে এর আগে জামাতের ২ জন শীর্ষ নেতা সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাতের মুক্তিযুদ্ধের যে বিরোধিতা, তাদের যে ভূমিকা সেটার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা কিন্তু বলেছিলেন এই দুজন। কিন্তু তাদের কথা জামাতের নেতাদের কেউ শোনেননি। শেষ পর্যন্ত এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন সেই ২০১৯ সালে। শুধু তাই না, ক্ষমা না চাওয়ার এবং দলের সংস্কারের কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ২০২০ সালে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গঠন করেছিল জামাতের নেতা মুজিবুর রহমান মঞ্জু, সেটা আপনারা সবাই জানেন। তো দর্শক, জামাতের এই যে আমরা ক্ষমা চাই কিনা কি না চাই নামের যেই নাটক, সেটা কিন্তু নতুন কিছু না। বিশেষ করে ৫ই অগাস্টের পর থেকেই কিন্তু এই নাটক ঘনীভূত হয়েছে এবং মুহুর্মুহু যেটাকে চাঙ্গা দিচ্ছে বলা যায় যে একটু কিছুদিন পরপরই এটা সারফেস করে এই বিষয়টা। আ তো নভেম্বর ২০২৪ এর নভেম্বরে আমরা দেখলাম যে যুক্তরাজ্যে গিয়ে জামাতের ইসলামের আমির শফিকুর রহমান বলেছিলেন, কি বলেছিলেন? ৭১ এ জামাত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তিনি নাকি জাতির কাছে ক্ষমা চাইবেন। আচ্ছা। ২০২৫ এর জুন মাসে একটা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, জামাতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? জবাবে জামাতের আমির বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল? আ দর্শক আমি একটু একটু এ এ একটু মনোযোগ দিয়ে শুনুন। উনি বলছেন, "কোনটা ভুল, কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে।" অর্থাৎ ১৯৭১ সালে এই দেশের মানুষের সাথে বেইমানি করে, এদেশের নারীদেরকে পাক আর্মির হাতে তুলে দিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে তারা আদৌ ভুল করেছেন কিনা সেটাই তারা এখনো বুঝে উঠতে পারেননি। এমনকি এখন ভুল মনে হলেও সেটা নাকি একদিন সঠিক বলে প্রমাণিত হতে পারে। তো এই হলো দর্শক জামাতের ক্ষমা চাইবার নমুনা। এখন পর্যন্ত জামাত নামের স্বাধীনতা বিরোধী যে দলটি তার যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি সেটা বুঝতে আমি আপনাদের অনুরোধ করব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সেই ২০১৯ সালের পদত্যাগ পত্রটি আপনারা একটু পড়ে দেখবেন। তো দর্শক আমি দর্শক শ্রোতাদের আমি মনে করিয়ে দিতে চাই যে আব্দুর রাজ্জাক কিন্তু শুধু জামাতের শীর্ষস্থানীয় নেতা ছিলেন না। তিনি কিন্তু মানবতা বিরোধী মামলাগুলোতে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলাগুলোতে জামাতের পক্ষের লিডিং আইনজীবী ছিলেন। তিনি ১৯৭১ এ জামাতের ভূমিকা এবং গণহত্যার ব্যাপারটা খুব কাছ থেকে খুব ভালোভাবে জানতেন। এবং এই পদত্যাগপত্র উনি লিখেছেন ২০১৯ সালে যখন অনেকগুলো মামলার রায় হয়ে গেছে। ঠিক আছে? এই পদত্যাগপত্রে তিনি যা লিখেছেন, যে কথাগুলো লিখেছেন, সেটা কিন্তু আসলে খুব কাছ থেকে দেখা একজন আইনজীবীর মতামত। তিনি লিখেছিলেন, "অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভেবেছি। কিন্তু এই ভেবে নিজেকে বিরত রেখেছি যে যদি আমি আভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং ৭১ এর ভূমিকার জন্য জামাত জাতির কাছে ক্ষমা চায়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। কিন্তু জানুয়ারি মাসে মানে ২০১৯ এর জানুয়ারি মাসে জামাতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে।" উনি আরো বলছেন, "জামাত নিজেকে এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠ মানুষের উপলব্ধি ও মুক্তির আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে তৎকালীন জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার এত বছর পরেও আজও দলের নেতৃবৃন্দ ৭১ এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও ব্যাখ্যা করেনি। তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে ভুল স্বীকার করে জাতির কাছে নিজেদের সেই সময়কার নেতাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে পরিষ্কার অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে।" তিনি আরো লিখেছেন তার পদত্যাগপত্রে, "জামাত জনগণ, গণরাজনীতি এবং দেশ বিমুখ দলে পরিণত হয়েছে। আমি যুদ্ধকালীন জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়-দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার পরামর্শ দেই। অন্য কোনো বিকল্প না পেয়ে" দর্শক শুনুন, "অন্য কোনো বিকল্প না পেয়ে বলেছিলাম জামায়াতকে বিলুপ্ত করে দিন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার ৩ দশকের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।" এটা বলছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই থেকে ২ টি বিষয় দর্শক স্পষ্ট হয়। ১, জামাত এখন পর্যন্ত আন্তরিকভাবে সততার সাথে তার কোনো অপরাধ স্বীকার করেনি এবং এখনো করে না। বরং সে সেই স্বাধীনতা বিরোধী অবস্থানেই এখনো অনড় আছে। এই গেল ১ বছরে মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা, মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আক্রমণ, ৩২ নম্বর ভাঙা, আ এগুলো থেকে এটা একেবারেই স্পষ্ট। ২, জামাত সম্পর্কে যেই প্রোপাগান্ডা গুলো আছে দর্শক, যে কথাগুলো আমরা প্রায়ই শুনি যে জামাতের মধ্যে নাকি সাংঘাতিক চেইন অফ কমান্ড আছে। তারা নাকি বিএনপি আওয়ামী লীগের মতো না। তারা নাকি ভিন্ন। তাদের নেতারা নাকি খুব ত্যাগী। দর্শক, এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বা কামরুজ্জামানের যদি আপনারা আ আ কথাগুলো পড়েন, তাহলে আপনারা বুঝবেন যে এগুলো জাস্ট আ মিথ। এগুলো সবই আসলে অত্যন্ত ভুয়া, ভুয়া কথা। আম এই যে তাদের নেতাদের নিজেদের দলের নেতাদের বক্তব্যগুলো থেকেই কিন্তু সেটা খুব স্পষ্ট হয়, তাই না দর্শক? আচ্ছা, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে আসি। জামাত যদি সত্যি, সত্যি ক্ষমা চায়, তাহলে কি তারা ক্ষমা পাবে? আমরা কি? আমরা মানে আমরা দেশের সাধারণ জনগণ, বাংলাদেশ নামের রাষ্ট্রটির জনগণ। আমরা কি জামাতকে ক্ষমা করব? এখন দর্শক, ১ম যেটি খুব পরিষ্কার হতে হবে সেটি হচ্ছে জামাত এখনো পর্যন্ত ক্ষমা চায়নি। কারণ ক্ষমা প্রার্থনার ১ম ধাপ কি? ক্ষমা প্রার্থনার ১ম ধাপ হলো অপরাধ স্বীকার করা। তারা কিন্তু সেটা এখন অব্দি করেনি। এখন যদি ভবিষ্যতে তারা ক্ষমা চায়, তাহলে তারা ঠিক কোন অপরাধের জন্য ক্ষমা চাইবে? এক্ষেত্রে একটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কারণ আমি প্রায়ই দেখি অনেক টক শোতে একটি ভুল অনেকেই করেন। দর্শক, মনে রাখবেন, ভুল আর অপরাধ এই ২ টি বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা জানি মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু মানুষ মাত্রই কিন্তু অপরাধী হয় না দর্শক। এখন
কোনো ভুল করলে মুখের কথায় সেটার ক্ষমা হয়। কিন্তু কেউ যদি কোনো অপরাধ করে, তার জন্য কিন্তু শুধু মুখের কথায় ক্ষমা হয় না। ৭১ সালে জামাত এই দেশের মানুষের সাথে যা করেছে, সেটি ভুল নয়। সেটি গণহত্যা এবং সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো চলছিল, তার প্রত্যেকটির রায়েই, প্রায় সবগুলোর রায়েই বিচারকদের অবজারভেশনে ৭১ এর গণহত্যায় কিন্তু জামাতের সম্পৃক্ততার বিষয়টি একাধিকবার প্রতিষ্ঠিত হয়েছে। আর দর্শক, ক্ষমা করার মালিক কে? সাধারণ হত্যা মামলাকে আমরা সবসময় বলি যে হত্যা সংগঠিত হয়, ক্রাইম সংগঠিত হয় রাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু মানবতা বিরোধী অপরাধ কিন্তু একটা বিশেষ ধরনের অপরাধ। কারণ মানবতা বিরোধী অপরাধগুলো কিন্তু সংঘটিত হয় পুরো মানবতার বিরুদ্ধে। এখন এই ধরনের অপরাধগুলো মাফ করতে পারে কে? দেশের সাধারণ জনগণ? তারা কি জামাতকে মাফ করে দিয়েছে? কিভাবে দিয়েছে? সেই রেফারেন্ডাম কই? নেই। তাই না? দর্শক, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য বলি ঝলে ওঠে খড়গ সম তোমার ইঙ্গিতে। না, আমরা ক্ষমা করব না। ৩০ লক্ষ শহীদ জামাতকে ক্ষমা করবে না। ৪ লক্ষ বীরাঙ্গনা ক্ষমা করবে না। শহীদ বুদ্ধিজীবীরা ক্ষমা করবে না। এদেশের মাটি জামাতকে কখনো ক্ষমা করবে না এবং আমরাও ক্ষমা করব না। জয় বাংলা।